প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আশা করি আপনিও ভালো আছেন। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, ডিজিটালের নামে বিপুল ব্যয়, তবু সূচকে পিছিয়ে বাংলাদেশ, তথ্য প্রযুক্তিগত খাত। ডক্টর ইউনূস বাইডেন বৈঠক আজ, সংস্কার সহযোগিতায় অগ্রাধিকার, আসতে পারে ভারত প্রসঙ্গ। রাঙামাটি অনেকটা স্বাভাবিক, আতঙ্ক কাটেনি খাগড়াছড়িতে। ইসলামপন্থীদের নিয়ে নির্বাচনী ঐক্যের চেষ্টায় জামায়াত। দৈনিক সমকাল, সিন্ডিকেটের কবলে ইলিশ, ধরাছোঁয়ার বাইরে দাম। ছাত্র জনতার অভ্যুত্থানে ১৩৫ শিক্ষার্থীর প্রাণ ক্ষয়। দৈনিক যুগান্তর, গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া গুরুত্ব পাবে, ডক্টর ইউনূস জো বাইডেন বৈঠক আজ। ১,৪৮২ কোটি টাকা সার গায়েব, উদ্ধার হয়নি ৩ বছরেও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ৮টি ধারা সংশোধনের খসড়া প্রস্তাব প্রস্তুত। কালের কণ্ঠ, বিদেশি চক্রান্তে গার্মেন্টসে অস্থিরতা। নভেলের নিয়োগ বদলি, বাণিজ্যের শিক্ষার ১২টা। নিউ ইয়র্কে আজ ডক্টর ইউনূস এবং বাইডেন দ্বিপক্ষীয় বৈঠক। দৈনিক ইত্তেফাক, লেবাননে ইসরায়েলি হামলায় প্রায় ৩০০ জন নিহত। পোশাক কারখানায় অস্থিরতা কাটেনি, অবরোধ বিক্ষোভ। নিউ ইয়র্কের পথে ডক্টর ইউনূস, আজ বাইডেনের সঙ্গে বৈঠক। বাংলাদেশ প্রতিদিন, ভোট ভাবনায় মাঠ গোছাচ্ছে বিএনপি, প্রশাসনে আবদারের পাহাড়। আমাদের সময়, গণহত্যায় অভিযুক্ত হলে দল নিষিদ্ধের প্রস্তাব, অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনে ৮ প্রস্তাব। দৈনিক মানবজমিন, আইসিটি শিক্ষার ১,৩৫৩ কোটি টাকার প্রকল্প শেষ, কাজের কাজ কিছুই হয়নি। ৩ সন্তান নিয়ে দুশ্চিন্তায় আকলিমা, ইতিবাচক ধারায় রপ্তানি আয়, ডক্টর ইউনূস বাইডেন বৈঠক আজ। দেশ রূপান্তর, শৃঙ্খলা না ফিরলে বিফলে ঋণ। ৯ ব্যাংকের চলতি হিসাবের ঘাটতি ১৮,০০০ কোটি টাকা, বেতন বাড়াতে রাজি নন মালিকরা, শ্রমিক বিক্ষোভ। আজকের পত্রিকা, সম্পর্ক সচলে উদ্যোগী ভারত, বাংলাদেশ ভারত কূটনীতি। স্থবির পিএসসি, অপেক্ষা বাড়ছে চাকরি প্রার্থীদের। কালবেলার শিরোনাম, এস আলমের নির্দেশে টাকা সরানো হতো সাদা স্লিপে, ৩ কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন। সময়ের আলো, ২৫ বছরেও পাথে ওঠেনি ইলিশ, বিদ্যুৎ ঘাটতির পেছনে ভারত ও গ্যাস সংকট। দৈনিক সংগ্রাম, বিক্ষোভ ও সড়ক অবরোধ, ৩ কারখানা বন্ধ, গাজীপুরে কারখানাগুলোতে অস্থিরতা। দৈনিক ইনকিলাব, বিশ্ব নেতাদের নজরে ডক্টর ইউনূস, ধরাছোঁয়ার বাইরে বিতর্কিতরা, সোশ্যাল মিডিয়ায় মান্নানের গ্রেফতার নিয়ে বিতর্ক। দৈনিক বাংলা, শ্রমিক অসন্তোষ, ফের উত্তাল টঙ্গী আশুলিয়া, ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলছে। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতেই নিউ ইয়র্কের পথে ডক্টর ইউনূস। দৈনিক জনকণ্ঠ, নতুন দেশ গড়ার রূপরেখা তুলে ধরবেন ডক্টর ইউনূস, নিউ ইয়র্কে বাইডেনের সঙ্গে আজ বৈঠক। মাসুদ করিম, শিরোনাম শুনলেন। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোনাম, আমাদের প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কের পথে এবং বাইডেনের সঙ্গে তার আজকে বৈঠক হবে। তো সংস্কার সহযোগিতায় অগ্রাধিকার, আসতে পারে ভারত প্রসঙ্গ। কি মনে হয় আপনার? ধন্যবাদ। আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি প্রধান উপদেষ্টা হিসেবে, মানে সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য নিউ ইয়র্কে গেছেন। তো উনি ভাষণ দেবেন হলো ২৭ তারিখে বাংলাদেশের। আর এই অধিবেশনটা, মানে ডিবেট যেটা, সেটা শুরু হবে ২৪ তারিখ, মানে আজকে নিউ ইয়র্ক টাইমে। আর এর আগে একটা অনুষ্ঠান হয়েছে, মানে সেটা হলো যে সামিট ফর ফিউচার, এইটাও একটা সাইড ইভেন্ট। সেখানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে ভাষণ দিয়েছেন তৌহিদ হোসেন। এবং ইউনূস সাহেবের এই নিউ ইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণের পাশাপাশি অনেকগুলো সাইড ইভেন্ট আছে। সাইড ইভেন্টের মধ্যে থাকে সাধারণত দ্বিপক্ষীয় বৈঠক বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানদের সঙ্গে।
তার মধ্যে এছাড়া আছে কিছু সম্মেলন, সাইড সম্মেলন, যেমন ধরেন জলবায়ুর পরিবর্তন সম্মেলন, কিংবা ধরেন বিশিষ্ট ব্যক্তিবর্গের সাক্ষাৎ, যেমন ধরেন আমরা শুনেছি যে বিল গেটস অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে ওনার সঙ্গে সাক্ষাৎ করা হবে, এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট সাক্ষাৎ করবেন। তারপরে এরকম বিশ্বের প্রধান সকল টেলিভিশন বা নিউজ মিডিয়া ওনার সাক্ষাৎকার চেয়েছে। তার মধ্যে CNN, BBC, NHK, এমনকি ফক্স নিউজ, এরকম অনেকেই তার সাক্ষাৎকার চেয়েছে, এবং উনি হয়তো সাক্ষাৎকার ওই সমস্ত নিউজ অর্গানাইজেশনের মধ্যে দেবেন। তো এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দুটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যে একটা হলো যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ওনার একটা দ্বিপক্ষীয় বৈঠক হয় কিনা, যেটা বাংলাদেশের পক্ষ থেকে আগ্রহ ছিল। আর দ্বিতীয়টা হলো যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার একটা দ্বিপক্ষীয় বৈঠক করা যায় কিনা। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ক্লিয়ারলি কোনো সাক্ষাৎ হচ্ছে না, কারণ ভারতের প্রধানমন্ত্রী ওনাদের দিক থেকে যেটা জানানো হয়েছে যে ওনার হাতে সময় নাই, কারণ উনি 21 তারিখ গিয়েছেন এবং 23 তারিখ সম্ভবত উনি ফিরেছেন, এবং উনি সাধারণ পরিষদের ভাষণ দেবেন না। সাধারণ পরিষদের ভাষণ দেবেন ওনাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। তো ওখানে উনি সাধারণত গিয়েছেন। কোয়াডের একটা সম্মেলন হয়েছে দেলোয়ারে, যেটা হলো প্রেসিডেন্ট বাইডেনের নিজের নির্বাচনী এলাকা। কোয়াডে আছে 4 দেশ, ইন্ডিয়া, জাপান, অস্ট্রেলিয়া এবং আমেরিকা। সেখানে ডেফিনেটলি বাংলাদেশ প্রসঙ্গ আলোচনা হয়েছে বলে ইন্ডিয়ার পক্ষ থেকেও বলা হয়েছে। কী আঙ্গিকে আলোচনা হয়েছে সেটা আমরা এখনো বলা হয়নি, নানা রকম আঙ্গিক থাকতে পারে, সেটা আমরা এখনো স্পেকুলেট করছি না। আর সেকেন্ড যে জিনিসটা হলো যে ওনার সঙ্গে মোদির বৈঠক না হলেও এখানে জয়শঙ্করের সঙ্গে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেনের বৈঠক হবে। ফাইনালি যেটা সবচেয়ে বেশি আলোচনা এবং সবার দৃষ্টি, সেটা হলো প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক। ইউনূসের এই সফরটা ইটসেলফ এ সিগনিফিক্যান্ট সফর, এই কারণে যে গোটা বিশ্ব কিন্তু এখন জানতে চাচ্ছে যে বাংলাদেশে যে একটা রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে, হোয়াট ইজ নেক্সট এবং হোয়াট ইজ দ্য কনটেক্সট, এবং অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটা সম্বন্ধে তারা একটা ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন পাওয়ার জন্য জানতে যাচ্ছে। আর দ্বিতীয় কথা হলো প্রফেসর ইউনূস হলো এত বেশি রেপুটেড পারসন গ্লোবালি, নট অনলি যে তিনি শুধু মানে নোবেল পুরস্কার পেয়েছেন তার জন্য না, তার যথেষ্ট ইনোভেশন আছে, যেমন ধরেন গ্রামীণ ব্যাংক কিংবা সোশ্যাল বিজনেস, আরও যে সমস্ত বিষয়, এগুলি সারা বিশ্বে বিভিন্ন জায়গায় রিপ্লিকেট করা হচ্ছে। তো এই সমস্ত কারণে ওনার বেশ আলোচনা এবং আছে, সেই কারণেই সবাই কিন্তু তার সঙ্গে দেখা করার জন্য আগ্রহ। এই স্বল্প সময়ের মধ্যে 27 তারিখ রাত্রে উনি ভাষণ দিয়ে ফিরে যাবেন দেশে, তার মধ্যে যতটা সম্ভব ওনার সঙ্গে ওনার কর্মসূচিতে ঠাসা রয়েছে। প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বৈঠকটা একটা রেয়ার অপরচুনিটি আমি বলবো, যে সাধারণত প্রেসিডেন্ট বাইডেন নিউ ইয়র্কে কোনো সরকার বা রাষ্ট্রপ্রধানের সঙ্গে অফিসিয়ালি বাইলেটারাল সাক্ষাৎ করেন না। এখানে তিনি খুব কম সময়ের জন্য আসেন। উনি তো বেসড ইন ওয়াশিংটন ডিসি, এবং নিউ ইয়র্কে যে জাতিসংঘের যে সাধারণ পরিষদ অধিবেশনের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কথাই বলছি, বাইডেন শুধু না, ইয়েস, যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টই না, বিকজ যুক্তরাষ্ট্রে যেহেতু ভেন্যুটা যুক্তরাষ্ট্রের মধ্যে হচ্ছে, সেই জন্যে তিনি সাধারণত একটা ডিনার বা একটা রিসেপশনের আয়োজন করেন অপরাহ্নে। সকালবেলা বাইডেন মানে ইউএস প্রেসিডেন্ট ভাষণ দেন, ইউএনজির যে ডিবেট যেটা সেখানে, এবং বিকেলের দিকে উনি একটা কমন রিসেপশন দেন, যেখানে যত সরকার রাষ্ট্রপ্রধান ডেলিগেশন চিফ থাকেন তারা সবাই অংশগ্রহণ করেন, সবাই ওনার সঙ্গে করমর্দন করেন, শুভেচ্ছা বিনিময় করেন, এইটুক। কিন্তু আলাদাভাবে দ্বিপক্ষীয়ভাবে বৈঠক করা এটা রেয়ার অপরচুনিটি। সেই দিক থেকে তো আমি বলবো যে ভেরি ভেরি সিগনিফিক্যান্ট, মানে ভিজিট ইটসেলফ অ্যান্ড দি টক্স ইটসেলফ সিগনিফিক্যান্ট। এখন এখানে কি আলোচনা হবে না হবে, আমি বলবো যে এটার কোনো এজেন্ডা নাই। এটা হলো একটা সাইডলাইন বৈঠক, এটা কোনো ফর্মেটিভ দ্বিপক্ষীয় বৈঠক না। আমাদের দুই দেশের মধ্যে যে সমস্ত এজেন্ডা ইস্যু আছে সবগুলি যে এখানে টাচ করা হবে আমার তো মনে হয় না। আর দ্বিতীয় কথা হলো যে এই বৈঠকটা হচ্ছে এমন একটা ব্যাকড্রপের মধ্যে, আমাদের ফরেন পলিসি কিন্তু একটা রিব্যালেন্সিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনারা সবাই জানেন যে আমাদের পররাষ্ট্র নীতি বিগত শেখ হাসিনার সরকারের আমলে বেসড অন ইন্ডিয়া সেন্ট্রিক ছিল, সেখান থেকে এটাকে, এবং এটা একটা দিক। আরেকটা দিক হলো যে
আমেরিকার সঙ্গে একটা স্ট্রং টানাপোড়েন ছিল, বড় ধরনের দূরত্ব, অবিশ্বাস, আস্থাহীনতা ছিল। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে প্রফেসর ইউনূস আসার কারণে এটা একটা বিরাট সুযোগ যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কটাকে আরো বেশি মানে জোরদার করা। এটা একটা রিব্যালেন্সিং ফরেন পলিসি আমরা বলছি এই কারণে যে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক হলো যে সিঙ্গেল কান্ট্রি হিসেবে আমাদের যে সমস্ত এক্সপোর্ট ডেস্টিনেশন সেটা হলো এক নাম্বার হলো যুক্তরাষ্ট্র। যদি আপনি ধরেন ইউরোপীয় ইউনিয়ন, সেখানে 27-28টা দেশ আছে, সবগুলি মিলে ইউরোপীয় ইউনিয়ন বড়, কিন্তু যদি একক দেশ ধরেন তাহলে আমেরিকা ইজ দ্য নাম্বার ওয়ান। এবং এই এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের সমস্যা আছে। এক নম্বর সমস্যা হলো ওরা এখানে শুল্ক মুক্তভাবে আমরা এক্সপোর্ট করতে পারছি না। জিএসপি সুবিধা ওনারা বাতিল করেছেন যে সমস্ত গ্রাউন্ডে, সেগুলির মধ্যে এই যে লেবার রাইট বা আরও যা যা বলেন, তো সেইগুলি তো তারা যে ধরনের লোকজনের মাধ্যমে চায় সেটা আমাদের অ্যাডভাইজারি কাউন্সিলে সেই সব লোকজন, মানবাধিকার এবং রাইটের লোকজন, এনজিওর লোকজন সেখানে আছেন। সেই দিক থেকে আমরা এটা একটা স্টার্ট হইতে পারে, মানে স্টার্ট মানে এটা নেগোসিয়েশনটা আবার রিস্টার্ট হইতে পারে। অনেক এরকম আরও অনেক কিছু আছে যেটা আমি বলবো যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কের আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে আমাদের বেশ একটা উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি সিটিজেন যারা আমেরিকান সিটিজেন, অর্থাৎ বাংলাদেশি ডায়াসপোরা বলে, তারা সেখানে আছেন। তারা শুধু দুই দেশের সম্পর্কের মধ্যে লিঙ্কই না, তারা কিছু রেমিটেন্সও পাঠাচ্ছেন এবং এই রেমিটেন্সটার মাত্রাটা সংখ্যায় লোক কম হইলেও রেমিটেন্সের পরিমাণটা এত বেশি, মাঝে মাঝে তারা এক নম্বর হয়ে যায় সৌদি আরবকে টপকে। তো সেই দিক থেকে সৌদি আরবে বেশি লোক থাকলেও রেমিটেন্স বেশি পাঠাচ্ছে অনেক সময় যুক্তরাষ্ট্র থেকে। নানা দিক থেকে ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ। আমরা অপেক্ষায় আছি। গার্মেন্টসের বিদেশি চক্রান্তের কথা বলা হচ্ছে, এই যে গার্মেন্টসে আবার অস্থিরতা হলো, মাঝখানে এক দুই দিন বোধহয় শান্ত থাকলো, আবার আসলে আর অনেক গার্মেন্টস বন্ধ। একটি পত্রিকা লিখেছে এটি বিদেশি চক্রান্তের আভাস। গার্মেন্টসের এই আনরেস্টটা 29শে আগস্ট থেকে চলতেছে এবং আজকে কত তারিখ? আজকে 24 তারিখ। তার মানে অনেক দিন ধরে, প্রায় 1 মাস হতে চাচ্ছে এবং সেটা একটা বিরাট ইম্প্যাক্ট। বিদেশি চক্রান্ত কিনা আমি জানি না, তবে এটার দ্বারা বিদেশিরা লাভবান হচ্ছে। আজকে আমি আপনাকে যদি বলি যে আমাদের কিন্তু রাইভাল আছে, আমরা যে গার্মেন্টসটা এক্সপোর্ট করি, এই এক্সপোর্ট করার জন্য আরও অনেক দেশ করে, যেমন ইন্ডিয়া করে, কিংবা ভিয়েতনাম করে, কিংবা শ্রীলঙ্কা করে। অনেক দেশ আমাদের এই গার্মেন্টস ইউরোপে এবং আমেরিকায় বা ওয়েস্টের বিভিন্ন দেশগুলিতে তারা রপ্তানি করে। আমাদের গার্মেন্টসটা এক নম্বর যে আমরা বলি যে লেবারটা চিফ আছে বা এখানকার কোয়ালিটি প্রোডাক্টটা ভালো, কিংবা আরও অন্যান্য সুযোগ সুবিধার কারণে আমরা এখানে এমপ্লয়মেন্ট মহিলারা সাধারণত করে। তো এই সমস্ত দিক থেকে আমাদের গার্মেন্টসটা খুব বেশি সুনাম করেছিল। কিন্তু এই আনরেস্টের ফলে এখন পর্যন্ত কয়েকটা জিনিস আমি বলি, যে একটা হলো যে শিফট হয়ে যাচ্ছে গার্মেন্টস এখান থেকে না কিনে ওই সমস্ত রাইভাল কান্ট্রিগুলি থেকে যারা বিকল্প জায়গা আছে সেখান থেকে কিনছে। আরেকটা জিনিস হলো যে বায়ার যারা এখান থেকে সোর্স করতো, তারা এখান থেকে কিনতো, তারা এখানকার দেশের যদি সিকিউরিটি সিচুয়েশন বা আনরেস্ট যদি খারাপ থাকে তাহলে তারা আসতেও চাচ্ছে না, আসতেও চাচ্ছে না। এখানে এসে যে বাছাই করবে কাপড়টা বা তার যে কথাবার্তা বলবে, অর্ডার দেবে, সেটা আস্থার জায়গা আপনি বললেন যে যেখানে শিপমেন্টের টাইম মতো তারা পাবে কিনা, এই সমস্ত নানা রকম সমস্যা। এই কারণে কিছু বেশি দেওয়া হলেও অন্যখান থেকে নিয়ে যাচ্ছে, এখান থেকে যদি তারা চিপে পেত, কিন্তু সেটা হচ্ছে। তো আমি যেটা বলি যে আমরা যদি ডিপ্লোম্যাটিক্যালি, এই যে আমরা বললাম যে প্রফেসর ইউনূস আলাপ আলোচনা করলেন, বেশ ভালো, আমরা একটা গুডউইল নিয়ে আসলাম, কিন্তু আমরা গ্রাউন্ডে যদি সঠিক না থাকে আমাদের স্টেবিলিটিটা আলোচনা করে কিছু তো লাভ নাই। সেই জন্য আমরা বলতেছি যে এই জায়গায় স্টেবিলিটিটা ফেরানোর জন্য, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে, সেটা কি করা দরকার আমার মনে হয় যে সকল অ্যাক্টরগুলি আলোচনা ছাড়া আর কোনো বিকল্প আমি দেখছি না। আপনাদের পত্রিকায় দৈনিক যুগান্তরে একটি বিস্ময়কর রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেটা পড়ে মনে হলো 1482 কোটি টাকার সার গায়েব, উদ্ধার হয়নি 3 বছরও। এখানে বলা হচ্ছে যে শিগগিরই তদন্ত প্রতিবেদন দেবে দুদক, মূল আসামি কামরুল আশরাফ খান প্রোটন কারাগারে। গায়েব হওয়া 2.5 লাখ টন সার উদ্ধারে 3 বছরে অগ্রগতি নেই। এইটা কিন্তু মানে এখানে আমাদের গায়েব হয়ে গেল, কিন্তু কোনো অগ্রগতি নেই। না, আমি যেটা বলতে চাচ্ছি যে এটা কিন্তু মানে খবরটা হয়তো আমরা অনেকভাবে আসে নাই, কিন্তু প্রোটন সিন্ডিকেট বা যে সিন্ডিকেট সার গায়েব করে, বা এটা কিন্তু
কনসার্ন মহল কিন্তু অবহিত, এটা ওপেন সিক্রেট। এটা যে এমন গোপন যে এই সিন্ডিকেট সার গায়েব করে বা এরকম অপকর্ম করে করে টাকা বানায় এবং এটার সাথে যে সরকারের লোকজন জড়িত ছিল, মানে এটা গত সরকারের কথাই বলছি, এই বিষয়গুলো কিন্তু মানুষের মধ্যে জানা জেনে শুনে হয়েছে, কিন্তু এটা একটা হিউজ পলিটিক্যাল ব্লেজিং তারা পেয়েছে। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে এখানে দুর্নীতিটা হয়েছে কিন্তু এই রাজনৈতিক সদিচ্ছার অভাবে। তো এইখানতে একটা দুর্নীতি বিভিন্ন সেক্টরে যে হয়েছে, এটা তো ইদানিং আমাদের এখানে আসতেছে খবরগুলি। আমি বলবো না যে তার সবই সত্য, যদি ছিটে ফুটাও সত্য হয় তাহলে কিন্তু বিরাট অ্যামাউন্ট, বিশেষ করে ব্যাংক সেক্টরের কথা যদি বলেন, এই সার সেক্টরের ক্ষেত্রে বলেন, প্রত্যেকটা খাতে হিউজ পরিমাণ দুর্নীতির খবর আসতেছে। সব খবর আমরা যে যাচাই করবো, ওই সমস্ত লোক হাইড আউটে আছে, যাদের পল্টন বলেন বা যেটা আপনি বললেন, এই যে একের পর এক জিনিস বেরোয় আসছে, যেমন মেট্রো রেলের কথা বলা হচ্ছে যে 6 মাসে যে আয় করা যায় নাই, সেটা এখন 1 মাসে না কত মাসে আয় করা গেল। এগুলি আমি বলবো যে আরেকটা ব্যাপার, এগুলি অনেক কিছু খণ্ডিত তথ্য, যেমন 6 মাসে যে আয় করা যায় নাই, 6 মাসের কয় মাস পুরো রাস্তাটা চলেছে, এটা তো চলেছে আগারগাঁও পর্যন্ত, কতক্ষণ চলেছে টাইমিং স্টার্টিংয়ের সাথে, মানে এটার একটা কম্পারিজনটা এইভাবে হয় না। এখন যদি কম্পেয়ার করেন এই 6 মাস থেকে পরবর্তী 6 মাস, দ্যাট ইজ ওকে। যেমন যখন ট্রায়াল রান করেছে, এটা কিন্তু আপনি আয়ের সাথে তুলনা করতে পারেন। তো আমি বলতেছি যে ইনফরমেশান এখানে কয়েক রকম আছে, একটা হলো মিস ইনফরমেশান, একটা ডিসইনফরমেশান, একটা ম্যাল ইনফরমেশান। একটা হলো না বুঝে না জেনে খবরটা দিয়ে দিচ্ছি আমরা, ফেসবুক বিশেষ করে এই কাজগুলি করতে আনভেরিফাইড ওয়েতে, মানে এটা মানে হোলিস্টিক ওয়েতে না, একটা পার্শিয়াল দিচ্ছে। আরেকটা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে ডিসইনফরমেশান দিচ্ছে কোনো একটা উদ্দেশ্য থেকে। আরেকটা হচ্ছে যে ইনফরমেশনটা সঠিক কিন্তু উদ্দেশ্য খারাপ। তো এই জিনিসগুলি কিন্তু আমাদের বুঝতে হবে। সুতরাং এইখানে আমাগুলো কথা হলো যে মানুষকে ইনফর্ম রাখা সঠিক অ্যাকুরেটলি। অনেক ধন্যবাদ। একটু ইলিশ নিয়ে কথা বলতে চাই না? ইলিশ এমন একটি পত্রিকা লিখেছে যে সিন্ডিকেটের কবলে ইলিশ ধরাছোঁয়ার বাইরে দাম, এবং আরেকটি পত্রিকা বলেছে যে মধ্যবিত্ত পরিবার বা মধ্যবিত্ত মানুষ 25 বছরও ইলিশ খায়নি। তো এখন ইলিশ তো একটা, মানে ইলিশ শুধু না, ইলিশ একটা আলোচনা, কিন্তু এই যে নিজেরা না খেয়ে অন্যের কাছে পাঠানো, বা এটা বলা হচ্ছে যে দরকার আছে সবকিছু মিলে, এটা কি মনে হয় আপনার? আমার তো মনে হয় যে ইলিশ যে আমরা রপ্তানি করা, তো এখন মানে রপ্তানি মানে পূজার সময় একটা, আপনি জানেন যে ইন্ডিয়ার যে ওয়েস্ট বেঙ্গলের যে দুর্গা পূজার সময়, এটা একটা সিরিয়াস কালচারাল টাচ, এবং ইলিশ মানে এটা তো ওইখানে একটা লিমিটেড পরিমাণ, যেটা গত সরকারও দিয়েছে, এই সরকারও দিয়েছে, এবং এটা একটা আমি বলবো এক্সপোর্টই করা হলেও এটা খুব একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট না। যখন আমরা এটা এই পূজার সময়ের আগে এক্সপোর্ট করিনি, তখন কি ধরাছোঁয়ার মধ্যে ছিল। আমরা যদি ওইটা না ধরি, যে দেখেছে ভারতে যেটা পাঠানো হয়েছে সেটার বাইরেও এই যে ইলিশের এত দাম ধরাছোঁয়া, এইটা কেন? আপনি যদি ইয়ে করেন যে প্রচুর কিন্তু ইলিশ ধরা হচ্ছে, আপনি যদি আমি কথা বাদ দিলাম যে 3000 টন ইলিশ আমরা শুভেচ্ছা হিসেবে দিলাম না ফর এক্সাম্পল, কিন্তু তার চেয়ে কয়েক গুণ বেশি এটা চোরাচালানের মাধ্যমে এক্সপোর্ট হয়ে যাচ্ছে। তারপরে এখানে কিছু কিছু সিন্ডিকেট আছে, যেমন এই যে প্রচুর আপনি ঘাটে যান, সেখানে ইলিশ কিন্তু প্রচুর উৎপাদন হচ্ছে, কিন্তু ঢাকায় আসলে পরে দাম বেড়ে যাচ্ছে, অন্যান্য জায়গায় দাম বেড়ে যাচ্ছে, সিন্ডিকেট করা হচ্ছে, স্টোর করা হচ্ছে ফ্রিজিংয়ের মাধ্যমে, এই সমস্ত নানা রকম কারসাজি আছে, সেগুলিকেও কিন্তু আমাদের ধরতে হবে। এবং ইলিশ মৌসুমে যে প্রোডাকশানের যে কাঁচা ইলিশগুলি, মানে ছোটো ইলিশগুলি যে ধরা হয়, আমার মনে হয় সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। যে ইন্ডিয়াতে আমরা 3000 টন ইলিশ দিলাম, এটা একটা শুভেচ্ছা, আমরা যদি এটা বন্ধ করে দিই কী সিগন্যাল যাবে, যে যেটা এত বছর দিয়ে আসছে, এবং এটা এক্সপোর্টেই হচ্ছে, এটা থেকে টাকাও আসবে, বৈধ পথে আর্ন হবে, না গেলে এটা চোরাই পথে চলে যাবে। তো আমি মনে করি যে এইটা বন্ধ করে কোনো মানে দাম নিয়ন্ত্রণ করা যাবে না, বরং এটার একটা সিরিয়াস কালচারাল ভ্যালু আছে, যেটা হয়তো আমাদের দুই দেশের জনগণের সঙ্গে ভালো সম্পর্ক রাখার জন্য ইতিবাচক। কিন্তু আমি বলবো যে ইলিশকে অ্যাট দ্য সেম টাইম ইলিশ মাছের বাজারে যে সিন্ডিকেটের কথা আপনি বললেন, এই সিন্ডিকেটটা কি, সেই ব্যাপারে আমাদের সরকার কতটা উদ্যোগী, সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম, ইলিশ মধ্যবিত্তের পাতে কোনো পত্রিকার শিরোনাম গত 25 বছরে ইলিশ পড়েনি। এই যে সিন্ডিকেটের কথা বলা হলো, এতটাই নিষ্ঠুর তারা। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।